2015 সালের অ্যান্টম্যান সিনেমার প্রথম পার্টি আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি, আর আশা করি সেটা আপনারা দেখেছেন, আর না দেখে থাকলেই বা কি করছেন। সেই সিনেমায় আমরা দেখেছিলাম যে পিঁপড়ে মানব কিভাবে নিজের আকার সেই সিনেমায় আমরা দেখেছিলাম যে অ্যান্টম্যান কোন প্রযুক্তির মাধ্যমে নিজেকে ছোট বা বড় করতে পারে। তাই সেই বিষয়গুলো আর এই ভিডিওতে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। সিনেমার নাম হচ্ছে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প, এবং আগের সিনেমাতে যারা যারা ছিল মোটামুটি তারা প্রত্যেকেই রয়েছে, এক্সট্রা কয়েকজন অ্যাড হয়েছে জাস্ট। সো হে গাইজ, আমি পিঁপড়ে মানব, আর এই ভিডিওতে আমি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প সিনেমাটাকে এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা একটা পুরনো সিন দেখতে পাই, যখন হ্যাঙ্ক পিমের বয়সটা কম ছিল। সে এবং তার স্ত্রী অর্থাৎ যার নাম হচ্ছে জ্যানেট, সে একটা মিশনে যাচ্ছে। বাড়িতে ছিল তাদের ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে হোপ। হোপ তো তার পিতামাতাকে যেতে দিতে চায় না, তবে হ্যাঙ্ক এবং জ্যানেটের একটা গুরুত্বপূর্ণ মিশন রয়েছে, সেই কারণে তারা তাদের মেয়েকে ছেড়ে চলে যায় সেই মিশনে। মিশনটা রয়েছে সোভিয়েতের সাইলো মিসাইলটাকে যেভাবেই হোক অকেজো করতে হবে, কারণ মাটিতে পড়লেই একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটবে। হ্যাঙ্ক এবং জ্যানেট সেই মিশনটা করছিল, তবে সেই মিসাইলের সারফেসটা এতটাই শক্ত ছিল যে তারা সেটাকে কাটতে পারছিল না। অনেকটা দেরি হয়ে গেছে তাদের, যেভাবেই হোক মিসাইলটাকে অকেজো না করলে বহু মানুষ মারা যাবে। সেই কারণে হ্যাঙ্কের স্ত্রী অর্থাৎ জ্যানেট নিজেকে স্যাক্রিফাইস করে। কিভাবে? তাদের বানানো সেই প্রযুক্তির মাধ্যমে জ্যানেট নিজেকে ছোট করে একটা অণুর আকারে বানিয়ে নেয়, যার ফলে সেই মিসাইলের মধ্যে প্রবেশ করে সেই মিসাইলটাকে সম্পূর্ণ অকেজো সে করে ফেলে। তবে এটার জন্য তাকে একটা মাসুল চোকাতে হয়। নিজেকে অত ছোট করে ফেলার কারণে সে একটা অন্য দুনিয়াতে গিয়ে প্রবেশ করে, যেটাকে বলা হয় কোয়ান্টাম রেলম, যেখানে সেই ছোটখাটো মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়াগুলো বসবাস করে। জ্যানেট তো পার্মানেন্টলি সেখানে ফেসে গিয়েছে। বেচারা হ্যাঙ্ক একা একা বাড়িতে ফিরে আসে এবং সেই দুঃখের খবরটা তার মেয়েকে জানায়। আর তারপর থেকে বহু বছর কেটে গিয়েছে। সে ভেবেছে যে সে তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে, তবে আশার আলো তখনই জন্মেছে যখন স্কট সেই কোয়ান্টাম রেলমের মধ্যে গিয়ে আবার ফিরে এসেছিল। হ্যাঙ্কের মনে একটা আশা জন্মায় যে স্কট যখন সেখান থেকে ফিরে আসতে পারে, তাহলে অবশ্যই তার স্ত্রী জ্যানেট সেখানে ফেসে রয়েছে, তাকেও সেখান থেকে আনা সম্ভব। আর সেই প্রযুক্তির উপরেই তারা এখন কাজ করছে। হ্যাঙ্ক একখানা কোয়ান্টাম টানেল বানিয়েছে, যেটির মাধ্যমে তারা সেই কোয়ান্টাম রেলমের মধ্যে প্রবেশ করতে পারবে এবং সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়েও আসতে পারবে। অন্যদিকে আমরা গল্পের নায়ক অর্থাৎ স্কটকে দেখতে পাই, যে তার ছোট্ট মেয়েটার সাথে, যার নাম হচ্ছে ক্যাসি, তার সাথে খেলাধুলা করছে। তবে ভুলবশত তারা খেলতে খেলতে স্কট তার বাড়ির 4 সীমানার বাইরে বেরিয়ে যায়, যার ফলে পুলিশ সেখানে চলে আসে, কারণ স্কটের পায়ে একটা অ্যাঙ্কেল মনিটর লাগানো রয়েছে। আসলে স্কটকে ঘরবন্দি করে রাখা হয়েছে, তবে যেহেতু ঘরের বাইরে তার পাটা চলে গিয়েছে, সেই কারণে সেটা পর্যবেক্ষণ করার জন্য পুলিশেরা সেখানে চলে আসে। FBI এজেন্ট জিমি উকে আমরা সেখানে দেখতে পাই, যারা দেখতে এসেছে যে স্কট তার ঘর ছেড়ে বাইরে বেরোনোর চেষ্টা করছে নাকি বা পালানোর ধান্দা করছে নাকি। এবার প্রশ্ন হচ্ছে স্কটকে ঘরবন্দি কেন করে রাখা হয়েছে? যার কারণটা হচ্ছে সিভিল ওয়ার সিনেমাটা তো দেখেছিলেন, যেখানে অ্যাভেঞ্জার্সদের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল, কারণ তারা সোকোভিয়া অ্যাকর্ড ভেঙেছিল। সোকোভিয়া অ্যাকর্ড হচ্ছে অ্যাভেঞ্জার্স এখন থেকে জাতিসংঘের পারমিশনেই কাজ করবে, তারা নিজেদের ইচ্ছা মতন কোনো কাজ করতে পারবে না। আমাদের ক্যাপ্টেন আমেরিকা এই নিয়মের প্রতিবাদ জানায়, আর সেখানে ক্যাপ্টেন আমেরিকাকে সাপোর্ট করে আমাদের স্কট অর্থাৎ অ্যান্টম্যান। সো এই বেআইনি কাজটার জন্যই তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। সো তারপর পুলিশরা সেখান থেকে চলে যায় অন্যদিকে। স্কটের এক্স ওয়াইফ অর্থাৎ ম্যাগি এবং তার হাজব্যান্ড অর্থাৎ প্যাক্সটন সেখানে চলে আসে তাদের মেয়েকে নেওয়ার জন্য অর্থাৎ ক্যাসিকে। তাদের সাংসারিক ঝামেলা, যেটার ব্যাপারে আমরা আগের সিনেমাতেই দেখেছিলাম, আর যেটা খুব গুরুত্বপূর্ণ না, তাই এই ব্যাপারে আমরা আলোচনা করবো না। সো তারপর আমাদের স্কট নানান ধরনের অ্যাক্টিভিটি করে নিজের সময়টা কাটাচ্ছে, কারণ অবশ্যই 24টা ঘন্টা নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখাটা খুবই কঠিন। স্কট যখন বাথটাবে স্নান করতে যাচ্ছিল, তখনই তার মাথায় একটা ভিশন চলে আসে। কিছু অদ্ভুত জিনিস সে দেখতে পায়, যে একটা বাচ্চা মেয়ে একটা ক্লোজেটের মধ্যে লুকাচ্ছে, কেউ তাকে খুঁজছে। আসলে ব্যাপারটা হয়েছে, স্কট যখন সেই কোয়ান্টাম রেলমের মধ্যে চলে গিয়েছিল, কোনোভাবে সে হ্যাঙ্কের যে স্ত্রী রয়েছে না, যে সেই কোয়ান্টাম রেলমের মধ্যে ফেসে গিয়েছে, তার সাথে স্কটের কোনো কানেকশন হয়েছিল, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কোয়ান্টামলি এনট্যাঙ্গেলড। এখন সেটার ব্যাখ্যা কি সেটা তো আমি দিতে পারবো না, তবে তাদের মধ্যে একটা কোনোভাবে কানেকশন তৈরি হয়েছে, আর যার ফলেই স্কট জ্যানেটের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো দেখতে পারছে। আর এই ব্যাপারটা জানানোর জন্য স্কট লুকিয়ে লুকিয়ে হ্যাঙ্ক পিমকে ফোন করে। লুকিয়ে লুকিয়ে কেন? হ্যাঙ্ক পিমকেও এখন বর্তমানে পুলিশ খুঁজছে, কারণ স্কট যে টেকনোলজিটা ব্যবহার করেছিল না, যে অ্যান্টম্যানের, সেটা তো হ্যাঙ্কেরই বানানো। সো স্কট একটা অডিও মেসেজের মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা জানায়, যে সেই কোয়ান্টাম রেলমে যাওয়ার পর তার সাথে এখন কি হচ্ছে, সে কি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে এখন। আর তার পরেরই মুহূর্তে আমরা দেখতে পাই কেউ একজন স্কটকে অজ্ঞান করে দেয়। স্কটের যখন হুশ আসে, সে তার পাশে হোপকে দেখতে পায়। হোপ স্কটকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তাদের সাথে, কারণ তারা জানতে চায় যে স্কট সেই কোয়ান্টাম রেলমের মধ্যে কি দেখেছে, যাতে হোপ তার মাকে সেই কোয়ান্টাম রেল থেকে বার করতে পারে। তবে স্কটের তো সেই বাড়ি থেকে বেরোনো মানা, সেই কারণে তারা একটা পিঁপড়েকে স্কটের জায়গা পাঠিয়ে দিয়েছে, যার পায়ের মধ্যে সেই অ্যাঙ্কেল মনিটরটা লাগানো। সেই পিঁপড়েটা সেই কাজগুলোই করবে যেটা স্কট করে থাকে নিজের ঘরের মধ্যে, যাতে পুলিশেরা সন্দেহ না করতে পারে।
তারপর হোপ স্কটকে হ্যাঙ্কের সেই ল্যাবরেটরিতে নিয়ে আসে, যেখানে সব পিঁপড়েরা বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে, যেটা আমরা আগেও দেখেছি। তারা একটা যন্ত্র বানিয়েছে, মানে এক টাইপের বাহন, যেটির মাধ্যমে তারা সেই কোয়ান্টাম রেলমের মধ্যে প্রবেশ করতে পারবে। হ্যাঙ্ক তখন তাদের জানায় যে সে যে যন্ত্রটা বানাচ্ছে না, অর্থাৎ সেই কোয়ান্টাম টানেল, সেটাকে তারা গতকাল চালু করে একটু এক্সপেরিমেন্ট করছিল। কয়েক সেকেন্ডের জন্য সেটা চালু হয়েছিল, আর তারপরেই স্কটের ফোনটা আছে, যে স্কট যে অডিও মেসেজটা পাঠায় না, যে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে, তারা বুঝে যায় যে যখনই এই কোয়ান্টাম রেলমের দরজাটা খুলেছিল তখনই অবশ্যই জ্যানেট স্কটকে কোনো বার্তা পাঠিয়েছে, যেগুলো স্কট তার স্বপ্নের মাধ্যমে দেখছে। স্কট তার স্বপ্নটাও বলে যে সে কি দেখেছে, যে একটা বাচ্চা মেয়ে রয়েছে, ক্লোজেটের মধ্যে লুকিয়েছিল ইত্যাদি জিনিস, যেটা হচ্ছে হোপের ছোটবেলার স্মৃতি, যখন সে তার মায়ের সাথে খেলাধুলা করতো। হোপ তো বুঝে যায় যে তার মা অবশ্যই জ্যান্ত রয়েছে, যে স্কটকে এই বার্তাগুলো পাঠাচ্ছে, নইলে স্কট এগুলো জানবেই বা কি করে। এবার তাদের কাজটা শুরু করার জন্য কিছু যন্ত্রপাতি প্রয়োজন, যেটা তারা একজন ব্ল্যাক মার্কেট ডিলারের থেকে জোগাড় করছে। তারপর হ্যাঙ্ক পিং তার সম্পূর্ণ বড় সেই ল্যাবরেটরিটা, মানে গোটা বিল্ডিংটাই ছোট করে তারা হাতে করে টেনে নিয়ে চলে যায়। তবে একটা অদ্ভুত চরিত্র তাদের উপর নজর রাখছিল। তো তারপর হোপ চলে যায় সেই ব্ল্যাক মার্কেট ডিলারটার সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে সনি বার্চ। হোপ সেখানে গিয়েছে টাকার বিনিময়ে সেই জিনিসটা আনার জন্য। অন্যদিকে সনি তার উপরে ডবল গেম খেলার চেষ্টা করে। আসলে সে জেনে গিয়েছে যে হোপ এবং তার পিতা অর্থাৎ হ্যাঙ্ক এই কোয়ান্টাম টেকনোলজিটার উপরে কাজ করছে। সে বুঝে যায় যে বর্তমান বাজারে এই প্রযুক্তির দাম কেমন হতে পারে। সে জিনিসটাকে নিলামে বসাতে চায় এবং সেটাতে হোপ এবং তার দুজনেরই লাভ হবে। তবে হোপ তো তার এই চুক্তিতে রাজি হয় না, যেটা জানতে পেরে সনি রেগে যায়। উল্টে সেই যন্ত্রগুলো তো দেয় না, বরং হোপের কাছে যে টাকাগুলো ছিল সেগুলো নিয়ে হোপকে চলে যেতে বলে। আর ব্যাস, হোপ তখন তার ওয়াসপের স্যুটটা পরে সেখানে চলে আসে এবং প্রত্যেকের উপরে আক্রমণ করে দেয়। একটা ধুমধুমার অ্যাকশন, মানে মজাদার কিছু অ্যাকশন সিন আমরা সেখানে দেখতে পাই। এবং অবশেষে যখন হোপ সেই জিনিসপত্রগুলো নিয়ে সেখান থেকে বেরোচ্ছিল, তখনই সেই অদ্ভুত চরিত্রটি তার উপর আক্রমণ করে দেয়। বড় অদ্ভুত দেখতে, অনেকটা ভূতের মতন, আর সেই কারণেই তো তাকে ঘোস্ট বলা হয়। হোপ সেখানে চরম বিপদে পড়ে এবং তাকে সাহায্য করার জন্য স্কট সেখানে চলে আসে। তবে সেই ঘোস্ট সেখান থেকে পালিয়ে গিয়েছে। সে সরাসরি গিয়েছে হ্যাঙ্কের কাছে এবং তার থেকে তার সেই বড় ল্যাবরেটরিটা ঝেড়ে নিয়ে চলে যায়। তারা এখন খুবই চিন্তিত, কারণ সেই যন্ত্রটা ছাড়া তারা হ্যাঙ্কের স্ত্রী অর্থাৎ জ্যানেটকে কিভাবে আনবে, কারণ ঘোস্ট তো সেটা চুরি করে নিয়ে চলে গিয়েছে। হোপ তার পিতাকে জানায় যে তাদের ল্যাবরেটরি থেকে রেডিয়েশন বেরোয়, সম্ভবত কোয়ান্টাম স্পেকট্রোমিটারের সাহায্যে সেই রেডিয়েশনটাকে ট্র্যাক করা সম্ভব। তবে সেই যন্ত্রগুলো সেই ল্যাবরেটরির মধ্যেই রয়েছে। তবে হ্যাঙ্কের মাথায় এখন একটা আইডিয়া আসে। তার একজন পুরনো বন্ধু রয়েছে যার নাম হচ্ছে বিল ফস্টার, সে সম্ভবত এই ব্যাপারে তাকে সাহায্য করতে পারে। তবে বিলের সাথে আবার হ্যাঙ্কের একটা পুরনো ঝামেলা রয়েছে। আসলে বিল ফস্টার এবং হ্যাঙ্ক পিম তারা দুজন একসাথে কাজ করতো, তবে বিল একটা সময় সেই কাজ ছেড়ে দিয়ে শিল্ডের সাথে কাজ করতে চলে গিয়েছিল। তবে এখন ওইসব পুরনো ঝামেলা ভেবে লাভ নেই, তাদের আগে সেই ল্যাবরেটরিটা খুঁজতে হবে। অন্যদিকে আমরা সেই ঘোস্ট নামক সেই মেয়েটিকে দেখতে পাই। সে একটা অ্যাব্যান্ডেন্ড জায়গায় আসে, একটা বেশ সাদা রঙের স্যুট পরেছিল, সেই স্যুটটাও খুলে নেয়। তবে আমরা বুঝতে পারি যে সে অসুস্থ, কিছু একটা গোলমাল হয়েছে তার সাথে। অন্যদিকে স্কট, হোপ, হ্যাঙ্ক বিল ফস্টারের কাছে যায় সাহায্য নেওয়ার জন্য, আর সেখানেও হ্যাঙ্কের সাথে তার লেগে যায় ঝামেলা, মানে তাদের অতীত নিয়ে নানান কথা উঠেছিল সেই নিয়ে। তবে হোপ তাকে রিকোয়েস্ট করে যে তার মাকে তাদের খুঁজতেই হবে, বিল যাতে তাদের সাহায্য করে। অন্যদিকে পুলিশেরা সেখানে চলে এসেছে, কারণ তারা সম্ভবত হ্যাঙ্ক পিমকে সেখানে দেখেছে, যারা FBI থেকে লুকিয়ে লুকিয়ে রয়েছে। অবশেষে বিল তাদের সাহায্য করে এবং তাদের একটা উপায় বলে দেয় যে কিভাবে তাদের সেই ল্যাবটাকে বা তাদের সেই যন্ত্রগুলোকে তারা ট্র্যাক করতে পারবে। তারা তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশেরা সরাসরি এসে বিল ফস্টারকে জেরা করতে থাকে যে সে হ্যাঙ্ক পিমকে দেখেছে নাকি বা হ্যাঙ্ক পিম এখানে এসেছিল নাকি। তবে বিল তাদের কোনো সাহায্যই করে না, অর্থাৎ বিল এখনও হ্যাঙ্ককে ভালোবাসে বা তাকে প্রচণ্ড রেসপেক্ট করে। সো তারপর হ্যাঙ্ক এবং বাকি লোকেরা গাড়িতে করে যাচ্ছে এবং ভাবছে যে কিভাবে সেই ল্যাবটাকে তারা খুঁজবে। বিল তাদের আইডিয়া দিয়েছিল যে ডিফ্র্যাক্টরের মাধ্যমে তারা তাদের ল্যাবটাকে ট্র্যাক করতে পারবে। তবে হ্যাঙ্ক বর্তমানে যেসব স্যুটগুলো ব্যবহার করে সেগুলোতে ডিফ্র্যাক্টর লাগানো নেই, তার আগের স্যুটগুলোতে সে লাগাতো। অন্যদিকে স্কট তাদের জানায় যে তার আগের স্যুটটা অর্থাৎ প্রথম সেই অ্যান্টম্যান স্যুটটা তার কাছে এখনো আছে, যেটার মধ্যে সেই ডিফ্র্যাক্টর লাগানো রয়েছে, যেটা দিয়ে সম্ভবত সেই ল্যাবরেটরিটাকে তারা ট্র্যাক করতে পারবে। তবে কোথায় সেই স্যুটটা? সেই স্যুটটাকে সে ছোট করে একটা ট্রফির মধ্যে লুকিয়ে রেখেছিল, যে ট্রফিটা হ্যাঙ্কের মেয়ে অর্থাৎ ক্যাসি তার স্কুলে নিয়ে চলে গিয়েছে। তারপর তারা লুকিয়ে লুকিয়ে ক্যাসির সেই স্কুলে গিয়ে পৌঁছায়। স্কট বর্তমানে যে অ্যান্টম্যান স্যুটটা পরে রয়েছে সেটার হচ্ছে প্রোটোটাইপ, সেটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, সেই কারণে নানান সমস্যা হচ্ছে। তার আকৃতিটা কখনো ছোট, বড়, মিডিয়াম হয়ে যাচ্ছে। যদিও নানান কষ্ট সহ্য করার পর ফাইনালি তারা সেই ট্রফিটা খুঁজে পায়, যেটার মধ্যে তার সেই পুরনো অ্যান্টম্যান স্যুটটা রয়েছে এবং তার মধ্যে থাকা সেই ডিফ্র্যাক্টরের মাধ্যমে তারা তাদের সেই ল্যাবরেটরিটাকেও ট্র্যাক করে নেয় যে সেটা কোথায় রয়েছে। সেটা রয়েছে সেই ঘোস্টের কাছে। তারা লুকিয়ে লুকিয়ে সেই স্থানে পৌঁছায় সেই ল্যাবটাকে চুরি করার জন্য এবং সেটাকে ঝেড়ে নিয়ে যখনই বেরোবে সেই মুহূর্তে ঘোস্ট তাদের উপরে হামলা করে দেয়।
পরে তাদের হুঁশ আসে। আমরা লক্ষ্য করতে পারি যে ঘোস্ট স্কটের মাথা থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে, সম্ভবত এক টাইপের এনার্জি। তবে সে তো পারে না, কারণ তার সম্পূর্ণ শরীরটা বিখরে বিখরে যাচ্ছে। তার একটা সমস্যা হয়েছে। আর সেই মুহূর্তে বিল ফস্টার সেখানে চলে আসে, অর্থাৎ হ্যাঙ্কের সেই পুরনো বন্ধু, যে ঘোস্টের সম্পূর্ণ ব্যাপারটা জানে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, এবং ঘোস্টকে সে নিজেই সাহায্য করছে। আসলে ব্যাপারটা বহুদিন আগের। আমি যাকে ঘোস্ট বলছি তার আসল নাম হচ্ছে এভা স্টার। তার একজন পিতা ছিল যার নাম হচ্ছে এলিয়াস স্টার। সে বহুদিন আগে বিলের সাথে শিল্ডে কাজ করত। তারা কোয়ান্টাম টেকনোলজি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিল। তবে তাদের সেই ল্যাবরেটরিতে একটা দুর্ঘটনা ঘটে। এলিয়াস তার স্ত্রী এবং বাচ্চাকে সেখান থেকে চলে যেতে বলেছিল, তবে ছোট্ট এভা তখন তার পিতাকে বাঁচানোর জন্য সেই ল্যাবরেটরিতে চলে আসে। সেখানে এক টাইপের শকওয়েভ তৈরি হয় এবং এভা এক টাইপের এনার্জি সেখানে অ্যাবজর্ব করে নেয়, মানে তার শরীরের মধ্যে ঢুকে পড়ে। আর যেখান থেকে তার এই সমস্যাটা হচ্ছে, তার প্রবলেমটা হচ্ছে তার শরীরের প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অণু প্রতিটা সেকেন্ডে ভেঙে যাচ্ছে, আবার একসাথে জুড়ে যাচ্ছে। এভা তখন প্রচণ্ড ছোট ছিল এবং শিল্ডের ফ্যাসিলিটিতে তাকে রাখা হয়েছিল, তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তাকে দেখাশোনার দায়িত্বটা পড়ে বিল ফস্টারের উপরে। আসলে তারা এভাকে এই কারণে আটকে রেখেছিল, কারণ এভার মধ্যে যে শক্তিটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে তারা এক টাইপের অস্ত্র বানাচ্ছে। অবশ্যই আমরা দেখেছি এভা জিনিসপত্রের এপার ওপার চলে যেতে পারে, এবং বিলের সাহায্য নিয়ে শিল্ড এক টাইপের ড্রেস বানিয়ে দিয়েছিল তাকে, একটা সাদা রঙের সেই ঘোস্টের স্যুটটা, যে ড্রেসটা পরেই এভা একমাত্র নিজেকে কন্ট্রোল করতে পারত। তবে পরবর্তীকালে শিল্ড কোলাপস করে যায়, মানে শিল্ড তো ভেঙে যায়। তারা এভাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার এই সমস্যাটাকে তারা দূর করে দেবে, তবে সেটা তো করেনি। সেই কারণে বিল এভাকে নিয়ে যায় তার চিকিৎসা করার জন্য, তাকে তার সাথে রেখে দেয়। তবে এখন ব্যাপার হচ্ছে যে হ্যাঙ্কের সেই ল্যাবরেটরিটা তাদের কেন প্রয়োজন, কারণ সেই কোয়ান্টাম রেলমের মধ্যে হ্যাঙ্কের স্ত্রী অর্থাৎ জ্যানেট ফেসে রয়েছে, যে এতদিন ধরে কোয়ান্টাম এনার্জিগুলোকে শোষণ করেছে। এভাকে ঠিক করতে প্রয়োজন হচ্ছে সেই কোয়ান্টাম এনার্জি বা কোয়ান্টাম হিলিং পার্টিকেলস, যেটা একমাত্র সেই জ্যানেট দিতে পারবে। সেই কারণে তারা প্ল্যান করেছে জ্যানেটকে সেই কোয়ান্টাম ফিল্ড থেকে বার করে তার থেকে সেই এনার্জিগুলো নিয়ে এভাকে ঠিক করবে। তবে এতে একটা বিপদও হতে পারে, জ্যানেট মারাও যেতে পারে। তবে বিল মনে করে যে না, এরকম কোনো বিপদ হবে না, এবং হ্যাঙ্ক যদি তাদের এই ব্যাপারে সাহায্য না করে তাহলে সে এফবিআইকে বলে দেবে যে হ্যাঙ্ক এখন কোথায় লুকিয়ে রয়েছে। তবে হ্যাঙ্কের সেই পিঁপড়ে বাহিনীর সাহায্য নিয়ে তারা কোনো মতে সেই ল্যাবটা সেখান থেকে নিয়ে পালিয়ে চলে যায়, এবং তাদের যন্ত্রটাকে ঠিকঠাক করছে কিভাবে হ্যাঙ্কের স্ত্রী অর্থাৎ জ্যানেটকে সেখান থেকে আনা যায়। তবে তখন স্কটকে ফোন করে তার প্রিয় বন্ধু লিউইস। আসলে লিউইস যে ব্যবসাটা করে সেটা তো জানেন, তারা একটা সার্ভিলেন্স সিস্টেমের ব্যবসা করে, মানে সিসিটিভি সেন্সার এসব বসানো, এবং তাদের একজন নতুন খরিদ্দারকে নিয়ে তারা আলোচনা করছে। তবে সেই মুহূর্তে সেই কালোবাজারের যে ডিলার রয়েছে অর্থাৎ সানি বার্ড সেখানে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার বন্ধু অর্থাৎ স্কট এখন কোথায় রয়েছে। আমরা প্রথম থেকেই দেখেছি যে সনি সেই কোয়ান্টাম টেকনোলজিটার পিছনেই পড়ে রয়েছে, মানে যেটাকে নিয়ে সে ব্যবসা করতে চায়। তবে লুইস তো তাদের কিছু বলবে না, সেই কারণে সনির একটা চেলা রয়েছে যার নাম মধ্যে উজমান, সে একটা ইঞ্জেকশন বার করে, যেটাকে তারা ট্রুথ সিরাম বলছিল, মানে সেই ইঞ্জেকশনটা দেওয়ার পর মানুষের সত্যি কথা বলা শুরু করবে, এরকমই কিছু। সো তারা লুইসকে জেরা করছে যে স্কট এখন কোথায় রয়েছে। অন্যদিকে এভা সেই ঘোস্ট হয়ে লুকিয়ে লুকিয়ে সেখানে প্রবেশ করে, কারণ তারও তো জানা প্রয়োজন যে হ্যাঙ্ক এবং বাকি লোকেরা সেই ল্যাবটা নিয়ে কোথায় চলে গেল। তবে যেহেতু লুইসের গায়ে সেই ট্রুথ সিরামটা দেওয়া হয়েছিল, যার কারণে সে সত্যি কথাই বলবে, এখন সে জানিয়ে দেয় যে স্কট এবং বাকি লোকেরা সেই ল্যাবরেটরিটা নিয়ে কোন এক জঙ্গলে রয়েছে। এবার তারপর বেরিয়ে পড়ে তাদের ধরার জন্য। অন্যদিকে সনি তার এক এফবিআইতে থাকা বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় যে স্কট এখন কোথায় রয়েছে। তবে স্কটের বন্ধুরা অর্থাৎ লুইস, কার্ট, তারা এগুলো তো শুনতে পেয়ে যায়। সেই কারণে কিছুক্ষণ পরেই লুইস স্কটকে ফোন করে সাবধান করে দেয় যে তাড়াতাড়ি তাকে তার বাড়িতে পৌঁছাতে হবে, নইলে এফবিআই সম্পূর্ণ টিম তার বাড়িতে আসছে তাকে খোঁজার জন্য। কিন্তু তারই মধ্যে স্কট, হোপ, হ্যাঙ্ক তারা একটা দারুণ জিনিস ডিসকভার করে নিয়েছে। স্কটের সাথে জ্যানেটের যে একটা মেন্টালি কানেকশন তৈরি হয়েছে, যেমনটা গল্পের শুরুতেই বললাম। সো এখানে সহজ ভাষায় বলতে গেলে স্কটের মধ্যে জ্যানেটের ভূত ভর করেছে, এবং সে স্কটের সাহায্য নিয়ে তাদের প্রত্যেককে একটা কোঅর্ডিনেটস বলে দেয়, অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সেই কোয়ান্টাম রিমের মধ্যে প্রবেশ করতে হবে যেখানে তারা জ্যানেটকে খুঁজে পাবে। তবে সেই সময়টা পেরিয়ে গেলে কয়েক শতাব্দীতেও তারা জ্যানেটকে আর খুঁজে পাবে না। সো তারপর স্কট তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায় এবং সময় মতো নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়। আর অবশ্যই ডিটেকটিভ জিমি স্কটকে তার নিজের বাড়িতেই দেখতে পায়। অন্যদিকে সম্পূর্ণ পুলিশের টিম হ্যাঙ্ক এবং হোপকে হাতে নাতে ধরে নিয়েছে। যেমনটা দেখেছিলাম, সনি পুলিশকে খবর দিয়ে দেয় যে স্কট, হ্যাঙ্ক তারা কোথায় রয়েছে। তবে ঘোস্ট সেখানে চলে আসে, অর্থাৎ এভা, যে হ্যাঙ্কের সেই ল্যাবটা ঝেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাঙ্ক এবং হোপকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, তবে স্কট লুকিয়ে লুকিয়ে সেখানে প্রবেশ করে এবং তাদের সেই জেলখানা থেকে বার করিয়ে নিয়ে আসে। একই সাথে হ্যাঙ্ক তার ল্যাবরেটরির মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছে, যার ফলে তারা জানতে পেরে যায় যে ঘোস্ট তার ল্যাবটাকে কোথায় নিয়ে গিয়েছে।
স্কটও তার বন্ধুদের ডেকে নেয়, অর্থাৎ লুইস, কার্ট, বাকি লোকেদের সাহায্যের জন্য। অন্যদিকে এভা এবং বিল তারা যখন সেই যন্ত্রটা শুরু করবে সেখানে কিছু সমস্যা হয়, কারণ সেই সম্পূর্ণ পিঁপড়ে বাহিনী চলে এসছে। স্কট তখন এভার সাথে লড়াই করা শুরু করে, মানে এভাকে ডিস্ট্র্যাক্ট করা শুরু করে। আর সেই সুযোগে হ্যাঙ্ক সেই ল্যাবরেটরির মধ্যে প্রবেশ করে এবং একটি বাহনের মাধ্যমে সেই কোয়ান্টাম রেলমের মধ্যে প্রবেশ করে তার স্ত্রীকে আনার জন্য। যেমনটা একটু আগেই বলেছিলাম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা তার স্ত্রীকে না আনতে পারে তাহলে কয়েক শতাব্দীর মধ্যে সেটা সম্ভব হবে না। সো স্কট এভাকে ডিস্ট্র্যাক্ট করছে, আর সেই সুযোগে তারা সেই ল্যাবরেটরিটাকে আবার ছোট করে নিয়ে সেখান থেকে চলে যায়, যাতে ঘোস্ট না তাদের ধরতে পারে। অন্যদিকে সেই কালোবাজারি সনি বার্চ, সেও তো তাদের পিছু করছে সেই ল্যাবরেটরিটাকে পাওয়ার জন্য, মানে তারও তো সেই যন্ত্রটা প্রয়োজন। ঘোস্টও সেখানে চলে এসেছে সেই ল্যাবরেটরিটাকে নেওয়ার জন্য। আর একটা ধুন্ধুমার চেসিং সিন আমরা সেখানে দেখতে পাই, বেশ অনেকক্ষণ ধরে হয় সিনটা। সনি সেই ল্যাবটা নিয়ে পালিয়েছে, অন্যদিকে স্কট একটা জন্তুর মতন আকার নিয়ে তার পিছু করেছে। যদিও সনির থেকে সেই ল্যাবটা তো নিয়ে নেয়, তবে অত বড় আকারের কারণে সম্ভবত সেখানে কোনো সমস্যা হয় বা অক্সিজেনের কিছু সমস্যা হয় এবং স্কট অজ্ঞান হয়ে সমুদ্রের মধ্যেই ঘুমিয়ে পড়ে। যদিও সময় মতন হোপ সেখানে চলে এসে এবং স্কটকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে ঘোস্ট পরে সেই ল্যাবটা পেয়ে যায় এবং ঢুকে পড়ে সেই কোয়ান্টাম ফিল্ড থেকে এনার্জিটা নেওয়ার জন্য। বিল তাকে আটকানোর চেষ্টা করে যে এইটার ফলে কোয়ান্টাম রেলমের মধ্যে যে হ্যাঙ্ক রয়েছে, এছাড়া জ্যানেট রয়েছে, তাদের ক্ষতিও হতে পারে, তারা মারাও যেতে পারে। তবে এবার মাথায় তো ভূত চেপে রয়েছে, সে তো থামবে না। তবে সময় মতন স্কট এবং হোপ সেখানে চলে আসে এবং তারা মারপিট করে সেই যন্ত্রটা থামিয়ে দেয়, মানে এভাকে আটকে দেয়। সময় মতন হ্যাঙ্ক এবং জ্যানেট সেই কোয়ান্টাম রেলম থেকেও বাইরে বেরিয়ে এসেছে। জ্যানেট তখন এভাকে দেখে বুঝতে পারে তার সমস্যাটা কি। জ্যানেটের কাছে এই মুহূর্তে সে কোয়ান্টাম হিলিং পার্টিকেলসগুলো রয়েছে, যেটির মাধ্যমে সে এভাকে অনেকটা ঠিক করে দেয়। তবে সে এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি, তবে সে এভাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে সে ঠিক করে দেবে। অন্যদিকে লুইস, কার্ট এবং ডেভ তারা সনি বার্চ এবং তার লোকেদেরও পুলিশদের হাতে ধরিয়ে দেয়। আবার অন্যদিকে জিমি ভু, মানে অর্থাৎ সেই FBI এজেন্ট, সে তো নিউজ চ্যানেলে দেখেছে যে অ্যান্টম্যান ওরকম বৃহৎ জন্তুর আকারে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে বুঝতে পেরেছে যে স্কট বাড়ির বাইরে বেরিয়েছে, স্কটকে অ্যারেস্ট করার জন্য চলে যায়। তবে স্কট সেখানে তার নিজের ড্রেসটা রেখে দিয়েছিল এবং লুকিয়ে লুকিয়ে তার নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়, যাতে পুলিশেরা তাকে হাতে নাতে না ধরতে পায়। ডিটেকটিভ জিমি বুঝতে পারে যে বাইরে অবশ্যই স্কট ছিল, তবে তাদের কাছে তো প্রমাণ নেই। সেই কারণে তারা স্কটের পা থেকে সেই অ্যাঙ্কেল মনিটরটাও খুলে দেয়, কারণ সেই সময়টাও মিটে গিয়েছে। অন্যদিকে একটা হ্যাপি মোমেন্ট আমরা দেখতে পাই। হ্যাঙ্ক পিং এবং তার স্ত্রী জ্যানেট তারা ভ্যাকেশনে গিয়েছে। আফটারঅল স্বামী স্ত্রী বহুদিন বাদ একত্রিত হয়েছে। স্কট এবং হোপ একখানা ভালো সময় কাটাচ্ছে এবং তাদের সাথে রয়েছে স্কটের মেয়ে ক্যাসি। তবে গল্পের এন্ড ক্রেডিট সিনে এক কাণ্ড দেখতে পাই। তারা একটা ছোট কোয়ান্টাম ফিল্ড জেনারেটর বানিয়েছে, যেটাকে তারা গাড়ির মাধ্যমে এদিক ওদিক নিয়ে যেতে পারবে। স্কটকে তারা তার ভেতরে পাঠাচ্ছে সেই কোয়ান্টাম হিলিং পার্টিকেলসগুলোকে আনার জন্য, যেটির মাধ্যমেই তারা সেই এভাকে ঠিক করতে পারবে। তারপর স্কট সেখানে গিয়ে প্রবেশ করে, সেই হিলিং পার্টিকেলসগুলো নিয়ে নেয় এবং যখন তার বেরোনোর সময় হয় তখন বাইরে উপস্থিত হ্যাঙ্ক, জ্যানেট এবং তার মেয়ে হোপ তারা কোনো আওয়াজ দিচ্ছে না, কারণ তাদের সাহায্য ছাড়া তো স্কট সেখান থেকে বাইরে বেরোতে পারবে না। তবে কাণ্ড হয়েছে যে থ্যানোসের সেই স্ন্যাপের কারণে যে ব্লিপ হয়েছিল না, যে মানুষেরা আচমকা গায়েব হয়ে গিয়েছিল, এখানেও তাই হয়েছে। স্কট বেচারা সেই কোয়ান্টাম রেলমের মধ্যে আটকা পড়ে গিয়েছে, তবে হোপ, হ্যাঙ্ক পিম এবং জ্যানেট তারা একেবারে ভস্ম হয়ে গিয়েছে। তো এরপরে কি হবে তার জন্য তো আমাদের পরের সিনেমাগুলো অবশ্যই দেখতে হবে, তাই অপেক্ষায় থাকুন। অ্যান্ড আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার কোনো মিস্টেক্স হলে কাইন্ডলি ক্ষমা করে দেবেন এবং আপনাদের ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাও, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।